কারো কোনো কোশ্চেন থাকে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস পার্ট 2, এই 5টি গেমস কি কি কেউ কি বলতে পারবেন? মনে আছে কার? কেউ কি বলতে পারবেন কি কি গেমস আছে? একটু আনমিউট করে কথা বলেন। সবাই কি আমার আছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমাদের রুলস এন্ড টেকনিক্স অফ আছে, মনে না থাকে যতটুকু মনে আছে বলার চেষ্টা করেন। 5টা স্পোর্টস আছে, এই 5টা স্পোর্টস এর নাম আমি জানতে চাচ্ছি আপনাদের মনে আছে কিনা, নাকি ঈদের ছুটিতে লম্বা গ্যাপে সবাই ভুলে গিয়েছেন? স্যার 5টা স্পোর্টসের নাম বলবো? জি জি, 5টি স্পোর্টস কি কি আছে সেকেন্ড সেমিস্টারে রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস পার্ট 2 তে, সেটার নাম জিজ্ঞাসা করুন। স্যার ভলিবল, কাবাডি, টেবিল টেনিস, ভলিবল, কাবাডি, টেবিল হ্যান্ডবল, টেনিস, এরপরে হ্যান্ডবল, কোনো নাই? ব্যাডমিন্টন স্যার। ব্যাডমিন্টনও নাই। ভলিবল, কাবাডি, টেবিল টেনিস, বাস্কেটবল এবং জিমন্যাস্টিক্স। এখন কি জি মনে স্যার। পড়েছে সবার? হ্যালো, জি স্যার। আচ্ছা, আপনারা রেসপন্স করছেন না বেশিরভাগই। আপনারা কি আমার কথা কথা কি কিছু জিজ্ঞাসা করে আমি তো বাইরে রেসপন্স শুনতে করবেন? পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। আমি একটু বাইরে আছি, আমি একটু যে টিউশনিতে আছি, এজন্য একটু আচ্ছা ব্যস্ত আচ্ছা, আর কি। বুঝতে পারছি। তাছাড়া শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে, সবাই যখন কোশ্চেন করবে একটু কাইন্ডলি রেসপন্স করার চেষ্টা করবেন। ওকে, তো আমাদের সেকেন্ড সেমিস্টারে রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস, এখানে 5টা স্পোর্টস আছে। নাম্বার 1 বাস্কেটবল, নাম্বার 2 টেবিল টেনিস, নাম্বার 3 কাবাডি, নাম্বার 4 ভলিবল এন্ড নাম্বার 5 জিমন্যাস্টিক্স। 5টা স্পোর্টস থেকে আমাদের ফাইনাল এক্সামে কোশ্চেন হবে আর কি। সো আমাদের ইন কোর্স এক্সামে যে কোশ্চেনটা ছিল সেটা আমরা প্রথমে সলভ করার চেষ্টা করব। একটা ক বিভাগে 5টা কোশ্চেন ছিল, যেহেতু রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস এটা 30 মার্কস এর একটা এক্সাম, 30 মার্কস এর এক্সাম হয়। তো এখানে ক বিভাগে 5টি কোশ্চেন ছিল 1 মার্ক করে। সেই 5টি কোশ্চেন কি কি আমরা একটু দেখে নিই। প্রথম কোশ্চেনটা ছিল বাস্কেটবল রিং এর উচ্চতা। বাস্কেটবল রিং, বাস্কেটবল যে খেলাটা হয় এই খেলায় থাকে রিং কাউন্ট করা হয়। সো এই রিং এর উচ্চতা, ফ্লোর থেকে রিং এর উচ্চতা কত, গ্রাউন্ড থেকে রিং এর উচ্চতা কত, কে বলতে পারবেন? তো 3 পরীক্ষাটি দশমিক ফুটে বলতে চান 3.05 মিটার। 3.05 মিটার। যদি আপনারা এটাকে বুঝতে পেরেছেন 10 ফিট বা 3.05 মিটার। 10 ফিট 05 মিটার। নিশ্চয়ই আপনারা উত্তর দেখে বুঝতে পারছেন। বাস্কেটবল রিং এর উচ্চতা কত? বাস্কেটবল রিং এর উচ্চতা মাটি থেকে বা গ্রাউন্ড থেকে 10 ফুট অথবা 3.05 মিটার। প্লেন বা পড়তে পারেন নাই এরকম যদি কেউ থাকেন বা যাদের মনে ছিল না,
তারা এখনই মুখস্থ করে ফেলেন। বাস্কেটবল রিং এর উচ্চতা কত? 10 ফিট বা 3.05। স্যার 18/9। ভলিবল কোর্টের দৈর্ঘ্য প্রস্থ কত? ভলিবল কোর্টের দৈর্ঘ্য কত? জি 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 18/9। আর কেউ? জি স্যার 18 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে স্যার 9 মিটার। হ্যাঁ, সোহেল খান হচ্ছে 18 মিটার এবং প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 9 মিটার। 9 মিটার স্যার। ভলিবল কোর্টের দৈর্ঘ্য 18 মিটার এবং প্রস্থ হচ্ছে 9 মিটার। তাহলে এটা কি মনে থাকবে? ভলিবল কোর্ট আমাদের আমরা যখন স্কুল কলেজে চাকরি করব অথবা আমাদের অনেক এলাকাতে কিন্তু ভলিবল খেলা হয়। সেই ক্ষেত্রে আমরা যদি একটা ইন্টারন্যাশনাল মেজারমেন্টের আন্তর্জাতিক মাপের একটা ভলিবল কোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য অবশ্যই 18 মিটার দিতে হবে এবং প্রস্থ দিতে হবে কত? 9 মিটার। ওকে, নেক্সট কোশ্চেনটা খেয়াল করি। কোশ্চেন নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা ছিল টেবিল টেনিস খেলায় কত পয়েন্টে একটি গেম হয়? টেবিল টেনিস খেলায় কত পয়েন্টে গেম হয়? কে বলতে পারবে? স্যার গেম হয় 11 পয়েন্টে, কিন্তু ডিউস হইলে স্যার প্রতি 2 পয়েন্ট ব্যবধানে গেম জিততে হয়। এক্সেলেন্ট টাইম সর্দার। সবাই নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আমরা একটু অ্যানসারটা দেখি। 11 পয়েন্টে গেম সম্পন্ন হয়। একটা যেমন আপনারা ক্যারাম খেলেছেন কখনো? ক্যারাম কেউ কখনো ক্যারাম খেলেছেন? ঢাকাতে হয়তো সুযোগ হয় না, বাট এলাকাতেই থাকেন বা এলাকায় যান যখন, ক্যারাম খেলেছেন? জি স্যার। ক্যারাম খেলায় কত পয়েন্টের গেম হয়? 29। 29। ভলিবল খেলায় কত পয়েন্টের গেম হয়? ভলিবল খেলায় কত পয়েন্টের গেম হয়? আমি 30 পয়েন্ট নাকি? ভলিবল খেলায় গেম সম্পন্ন হয় 25 পয়েন্ট। পয়েন্টে। জি স্যার 25 পয়েন্টে। 25 পয়েন্ট। ব্যাডমিন্টন খেলায় কত পয়েন্টে গেম সম্পন্ন হয়? ব্যাডমিন্টন খেলায় গেম সম্পন্ন হয় 21 পয়েন্টে। বুঝতে পেরেছেন? ব্যাডমিন্টন খেলায় তাহলে গেম সম্পন্ন হয়। টেবিল টেনিস পয়েন্টে গেম সম্পন্ন হয় 11 পয়েন্ট। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা দেখি। কাবাডি খেলায় লবি কি? এই লবি এই শব্দটা শুনেছেন কখনো? কাবাডি খেলায় লবির কথা শুনেছেন কেউ? লবি কি? স্যার লবি হচ্ছে কাবাডি খেলার কোডের একবারে 2 মিনিটের 1 মিনিট। এটা শুধুমাত্র স্ট্রাগলের সময় খেলোয়াড়রা ব্যবহার, ওইটাই খেলার মধ্যে চলে আসে ওই 1 মিটার। স্যার ভেরি গুড। ওকে, খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন নাইম সর্দার। আমরা একটু দেখি কাবাডি খেলায় লবি কি। কাবাডি খেলায় লবি হলো সেই এলাকা যা সাইড লাইনের উভয় পাশে অবস্থিত, অর্থাৎ দুই সাইড লাইনের পাশে অবস্থিত থাকে, যার মাপ 1 মিটার। দুই পাশে সাইড লাইন বরাবর 1 মিটার করে থাকে। একজন রেইডার বা আক্রমণকারী যে কাবাডি বলতে বলতে কাবাডি গাইতে গাইতে অপোনেন্ট কোর্টে প্রবেশ করে, এরকম একজন রেইডার যদি কোনো ডিফেন্ডারকে স্পর্শ না করে তবে লবি ব্যবহার করতে পারে না। অর্থাৎ ওই ডিফেন্ডারকে স্পর্শ করে যখন কাবাডি বলতে বলতে কাউকে মার দেয়, এই কাউকে মার দেওয়ার পরে যখন সে আবার ব্যাক করবে, এই সময় যে স্ট্রাগল হয়, যখন মার দেয় তখন তো অপোনেন্ট টিম কি করে? ডিফেন্ডাররা ধরার চেষ্টা করে। এটাকে বলা হয় ধস্তাধস্তি। অর্থাৎ কেউ টাচ করেছে, আপনি ধরছেন বা আপনি ধরেছেন, সে চলে যাওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে স্ট্রাগল। এই স্ট্রাগলের সময় এই লবিটা ব্যবহার করা হয়। আদারওয়াইজ আপনি লবি দিয়ে প্লেয়ার নিজের কোর্টে প্রবেশ করেছেন, সেই ক্ষেত্রে এটা অ্যালাউ না। এটা পারেন না, প্লেয়াররা আপনাকে ধরার আগে লবিটা কোর্টের অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ ডিফেন্ডারকে স্পর্শ যদি আপনি না করেন তাহলে লবি ইউজ করতে পারবেন না।
যদি স্পর্শ করেন, আপনাকে যদি আবার ধরতে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই লবিটা সে অ্যাটাকার হোক বা ডিফেন্ডার হোক, কোর্টের বাইরে গেলে কিন্তু আউট। সো কোর্টের ভেতরে থাকতে হয়। যখন স্ট্রাগল হবে তখন সে লবিতে প্রবেশ করতে পারবে, অর্থাৎ লবি দিয়ে আপনি নিজের কোর্টেও আসতে পারবেন, নিজের কোর্টে প্রবেশ করতে পারবেন। বুঝতে পেরেছেন কি সবাই? কাবাডি কোর্টের দুই পাশে সাইড লাইন বরাবর 1 মিটার করে থাকে, এটার নাম হচ্ছে লবি। উভয় পাশে দৈর্ঘ্য সমান 1 মিটার, দৈর্ঘ্য যতটুকু হয় ততটুকু এটা হচ্ছে, এইটা কল হয় তখনই এই লবিটা ব্যবহার করা যায়। উভয় প্লেয়ার, বুঝতে পেরেছেন, উভয় প্লেয়ারই লবি ব্যবহার করতে পারে। এখন স্ট্রাগলটা কি? স্ট্রাগল হচ্ছে যখন আপনি অ্যাটাকার কাবাডি বলতে বলতে আপনি অপোনেন্ট টিমে প্রবেশ করেছেন, অপোনেন্ট কোর্টে, এরপরে আপনি কাউকে মার দিয়েছেন, কাউকে টাচ করেছেন, টাচ করার পরে তারা তো দূরে সরে যাবে না, তারা তো আপনাকে ধরার চেষ্টা করবে। তো যদি ধরে, তখন এই যে দুই পক্ষের মধ্যে যে স্ট্রাগল, আপনি ছুটে আসার চেষ্টা করছেন, অপোনেন্ট টিমের ডিফেন্ডার আপনাকে ধরে রাখার চেষ্টা করছে, এই যে প্রসেসটা, এই যে স্ট্রাগলের সময় আপনাকে অনেক সময় ধরে ঠেলে নিয়ে ফেলতে পারে কোর্টের বাইরে, কোর্টের বাইরে চলে গেলে আপনি আউট হয়ে যাবেন। তো আপনি ওই সময় লবি ব্যবহার করতে পারবেন, লবি ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে লবি বুঝতে পেরেছেন, লবি কাকে বলে বা লবি কি জিনিস? আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। সবাই বুঝতে পারছেন কত কারা থাকে? কাবাডি খেলা পরিচালনার জন্য মোট 6 জন অফিসিয়াল প্রয়োজন হয়। রেফারি থাকে একজন, উনি একজন স্কোরার, অ্যাসিস্ট্যান্ট টাইম থাকে, দুইজন টাইমের হয় এই জন্য, ঠিক আছে, টাইম কিপার। তো এই কাবাডি খেলায় অফিসিয়ালের সংখ্যা কত? 6। নাম্বার 1 রেফারি একজন, আম্পায়ার দুইজন, স্কোরার একজন, সহকারী স্কোরার একজন এবং টাইম কিপার একজন। এখন আমরা একটু পরে এই যে ক বিভাগে যে 5টি কোশ্চেন, এগুলা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। যেহেতু এটা 30 মার্কস, খ বিভাগের কোশ্চেন গুলা দেখি। এখানেও 5টি কোশ্চেন ছিল। 30 মার্কস এর এক্সামে সহজ সহজ কোশ্চেন নিয়ে আপনারা পাবেন আশা করছি। কত প্রকার ও কি? অনেক প্রকারের জিমন্যাস্টিক্স আছে, প্রকার না লিখে এভাবে লিখতে পারেন। জিমন্যাস্টিক্সের বিভিন্ন ধরন রয়েছে, বা জিমন্যাস্টিক্স বিভিন্ন প্রকারের রয়েছে, ঠিক আছে। নাম্বার 1 কি? আর্টিস্টিক জিমন্যাস্টিক্স। নাম্বার 2 রিদমিক জিমন্যাস্টিক্স। নাম্বার 3 ট্রাম্পোলিন জিমন্যাস্টিক্স। নাম্বার 4 অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্স। নাম্বার 5 পোমেল হর্স ও রিং। এইগুলা হচ্ছে জিমন্যাস্টিক্স। গুলো সাধারণত হয়ে থাকে আর্টিস্টিক, ট্রাম্পোলিন, অ্যাক্রোবেটিক, পোমেল হর্স ও রিং, ঠিক আছে। এখানে আমি সংক্ষেপে কিছু ছোট ছোট করে দিয়ে দিয়েছি। তাহলে এটা যেহেতু 2 মার্কের কোশ্চেন, আপনারা মার্ক অনুযায়ী লিখবেন। 2 মার্কের কোশ্চেন 1 পাতা লেখার দরকার নাই, 1 পেজ লেখার দরকার নাই, খুব অল্প পরিসরে শর্টকাটে লিখে দিবেন, ঠিক আছে। আপনারা যদি এখানে পোমেল হর্স ও রিং নাও দেন কোনো সমস্যা নাই, যতটুকু হয়েছে উপরের 4টা দিলেও এনাফ। উপরের 4টা যদি দেন, আর্টিস্টিক, রিদমিক, সবাই একটু মুখস্থ করে ফেলেন। আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, রিদমিক জিমন্যাস্টিক্স, ট্রাম্পোলিন জিমন্যাস্টিক্স, অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্স, এই 4টা প্রকার মিস করবেন না কেউ। আর এক্সট্রা যদি কেউ দিতে চান, পোমেল হর্স
ও রিং, এটা অ্যাড করে দিবেন। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন জিমন্যাস্টিক্স এর প্রকার? জি স্যার। ওকে, আমি আপনাদের সুবিধার্থে এখানে একটু ব্রিফ করেছি, ছোট করে এক লাইন করে দিয়েছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। এখন আসেন অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, চাকরির পরীক্ষাতে কিন্তু আসে, শারীরিক শিক্ষার চাকরির পরীক্ষাতে এরকম আসে। লিবারো কি? লিবারো কি কে বলতে পারবেন? লিবারো স্যার নাইম আমি সর্দার, নাইম সর্দার বাদে অন্য কেউ বলেন। হচ্ছে একজন ডিফেন্ডার বিশেষজ্ঞ, বল রিসিভ এবং ডিফেন্সের কাজ করে। তিনি তারপরে লিভারের উপর কিছু বিধিনিষেধ রয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কেউ আর কেউ বলতে চান লিবারু? লিবারু কি আর কেউ বলতে চান? ওকে, আচ্ছা আমরা একটু দেখি এখানে কি দেওয়া আছে। ভলিবল খেলায় লিবারো একজন বিশেষজ্ঞ ডিফেন্ডার। লিবারো অ্যাকচুয়ালি ডিফেন্স করে, অপোনেন্টের বল স্ম্যাশ বলেন বা অন্য যে কোনো ধরনের বল লিবারো খুব সুন্দরভাবে দক্ষ বিশেষজ্ঞ ডিফেন্সের কাজ করে। যিনি রিসিভ ও ডিফেন্সের কাজ করেন, লিবারো আলাদা রঙের জার্সি পরবে, যেমনটা ফরিদুল ইসলাম বললেন। তার জার্সি নাম্বার থাকবে 14 থেকে 18 এর মধ্যে। লিবারোর উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে, যা যা করতে পারেন না সেগুলো হলো অ্যাটাক বা আক্রমণ করতে পারেন না, অর্থাৎ স্ম্যাশ করতে পারেন না, সার্ভিস করতে পারেন না, ব্লক করা বা ব্লক করার চেষ্টা করতে পারেন না, সামনের সারিতে সেট করে আক্রমণের সুযোগ তৈরি করতেও পারেন না তিনি, অর্থাৎ সেটআপার থাকে। বুস্টার, যাদেরকে আমরা বুস্টার বলি, বুস্টিং করে বল উপরের দিকে উঠিয়ে দেয়, অন্য অ্যাটাকাররা বা স্ম্যাশ যারা করে থাকে তারা স্ম্যাশ করে থাকে। সো এই লেবারও কিন্তু স্ম্যাশ করতে পারে না। আবার লেবারও যদি বল সেট করে, সামনের সারিতে যে যদি সেট করে, তাহলে সেই বল স্ম্যাশ করতে পারবেন না। যদি লেবারও সামনের সারিতে অ্যাটাক লাইনের সামনে থেকে ফিঙ্গার ট্রিপ দিয়ে বল সেট করেন, তখন অন্য কোনো খেলোয়াড় সেই বল আক্রমণ করতে পারবেন না। যদি আক্রমণের উপরের উচ্চতায় করা হয়, তবে আন্ডারহ্যান্ড সেট করলে এটি করা যাবে। অর্থাৎ লেবারোর সামনের আমরা ভলিবলের দুটো জোন থাকে একটা কোর্টের, ফ্রন্ট জোন আর ব্যাক জোন। সামনে 3 মিটার অ্যাটাক লাইনের মধ্যে থাকে, সামনে 3 মিটার যেটাকে ফ্রন্ট জোন বা সম্মুখ জোন, এবং পশ্চাৎ জোন বা ব্যাক জোন যেটাকে বলা হয় সেটা হচ্ছে পেছনে 6 মিটার। এই 9 মিটার এক সাইডে থাকে, এই দুই সাইডে 9 সামনে মিটারের মধ্যে যদি লেবারও ফিঙ্গার যে 3 মিটার এই পরে, সেই বল অন্য খেলোয়াড়রা অ্যাটাক করতে পারবে না। তাহলে কিভাবে পার করবে? নরমাল ওয়েতে পার করতে হবে, তাকে তার ওই বল স্ম্যাশ করতে পারবে না। বুঝতে পেরেছেন সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি এরপরেও যদি কোশ্চেন থাকে আপনারা বলবেন, আমরা সলভ করার চেষ্টা করব। কাবাডি খেলায় বোনাস পয়েন্ট কি একটু খেয়াল করেন। বোনাস লাইন অতিক্রম করলে রেডার পক্ষ অর্থাৎ যারা অ্যাটাক করে, আক্রমণ করে, রেড দেয়, কাবাডি বলে যায়, ওই যে কাবাডি যে গাইতে গাইতে যে প্লেয়ারটা যায়, ওই প্লেয়ারটা যদি বোনাস লাইন, কাবাডি কোর্টের অনেকগুলা লাইন থাকে আমরা জানি, তো একটা লাইন আছে বোনাস লাইন পেছনের দিকে, এই বোনাস লাইনটা যদি অতিক্রম করে, তবে সেই টিম একটা বোনাস পয়েন্ট পায়। তবে এটা শর্ত হচ্ছে ডিফেন্ডিং টিমে, অর্থাৎ অপোনেন্টের টিমে, যে কোর্টে গাইছে ওই কোর্টে 6 জন খেলোয়াড় থাকতে হবে। অর্থাৎ আপনি কাবাডি
গাইতে গাইতে অপোনেন্টের কোর্টে ঢুকে 6 জন, সবাই বুঝতে পেরেছেন? যখন অপোনেন্ট টিমের 6 জন খেলোয়াড় কোথায় থাকবে, ওই কোর্টে অবস্থান করবে, তখন আপনি বোনাস পয়েন্ট পাবেন। ধরেন 5 জন খেলোয়াড় আছে বা 4 জন আছে, আপনি বোনাস লাইন অতিক্রম করেছেন, আপনি বোনাস পয়েন্ট পাবেন না। এটা প্রধান সত্য হচ্ছে লাইনটা অতিক্রম করার সময় ওই কোর্টে 6 জন খেলোয়াড় থাকতে হবে। কাবাডি খেলায় লোনা কি? লোনা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খেয়াল করেন। এক পক্ষের সমস্ত খেলোয়াড় মারা পড়ে গেলে, যেহেতু এটা কাবাডি গাইতে গাইতে খেলতে হয়, সো একটা টিমের সকল খেলোয়াড় যদি মারা পড়ে, একটা টিমের সকল খেলোয়াড় যদি মারা পড়ে, তখন পয়েন্ট পায়, অতিরিক্ত 2 পয়েন্ট পায়। এটা কিন্তু 2 পয়েন্ট হয় লোনার কারণে, হচ্ছে লোনা, অর্থাৎ সকল এটা খেলোয়াড় মারা গিয়েছে, এজন্য 2টা বোনাস পয়েন্ট। অ্যাকচুয়ালি শব্দটা বোনাস না, অতিরিক্ত 2টা পয়েন্ট পায়, বোনাস পয়েন্ট পায়, বাট এটার নাম সকল খেলোয়াড় মারা পড়েছে, তখন কি হবে, বাংলাদেশ দল অতিরিক্ত 2 পয়েন্ট পাবে। এখন তারপরে কি আর খেলা চলবে? খেলা যেহেতু টাইমের খেলা, টাইম যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে, তাহলে এরপরে আবার শুরু হবে কি করে, আবার নতুন করে শুরু হবে, উভয় টিম নির্দিষ্ট পরিমাণ খেলোয়াড় নিয়ে আবার খেলা শুরু করবে। বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ভেরি গুড। লোনাটা আমরা দেখলাম। ডিউস কাকে বলে একটু দেখি। ডিউস কাকে বলে? ডিউস হলে কিভাবে একটি সেট বা গেম সম্পন্ন করতে হয়, এটা একটা কোশ্চেন ছিল। তো বিভিন্ন খেলায় আমরা এখানে আমি একটা, সেটা হচ্ছে প্রত্যেকটা খেলার যে খেলাগুলো পয়েন্টের সিস্টেমে হয়, এই সিস্টেমের খেলাগুলোতে কি হয়, ডিউসের এখন এই ডিউস কাকে বলে আমরা দেখি। একটি গেমে টেনিসের ক্ষেত্রে ডিউস কি হয়, আপনারা যদি লং টেনিস যদি দেখেন, তাহলে দেখবেন কেউ পয়েন্ট পেলে প্রথম পয়েন্টে হয় 15, তারপরে যদি আবার সে পয়েন্ট পায়, তারপরে তার পয়েন্ট যোগ হয় 30, তারপরে আবার পয়েন্ট পেলে তার পয়েন্ট হয় 40। আবার ব্যাডমিন্টনের ক্ষেত্রে 21 পয়েন্টে গেম হয়। যদি দুই দলের প্লেয়ারের পয়েন্ট 20-20 হয়, 20 ইকুয়াল 20 ওয়াল হয়, এই 20-20 হয়, তখন কি হয়, 20-21-এ গেম সম্পন্ন হয় না। কেন হয় না? তখন এটা ডিউস সম্পন্ন দুই পয়েন্ট গেম হতে হবে, তাহলে অথবা 20-22 হতে হবে, তারপরে 21-23 হতে হবে, 2 পয়েন্টের ব্যবধান থাকতে হবে দুই টিমের মধ্যে। তেমনি টেনিসের ক্ষেত্রে কি হয়, যখন ডিউস হয়, দুই দলের প্লেয়ারের পয়েন্ট 40-40, উভয় দলের প্লেয়ারের পয়েন্ট যখন 40, তখন কি হয়, টেনিসে ডিউস সংগঠিত হয়। তখন পরে যে পয়েন্ট পায়, পরে পয়েন্ট পাইলে তার ওখানে এডি লেখা থাকে বা অ্যাডভান্টেজ। এরপরে যদি আবার সেই প্লেয়ার পয়েন্ট পায়, তাহলে গেম সম্পন্ন হয়। বাট আবার যদি অপোনেন্ট পয়েন্ট পায়, তখন কি হয়, আবার 40-40-এ নেমে আসে। এটা টেনিসের সিস্টেম, লং টেনিস। বুঝতে পেরেছেন? তাহলে টেনিসে 40-40 পয়েন্ট হলে তখন ডিউস সংগঠিত হয়, এই ক্ষেত্রে 2 পয়েন্টের ব্যবধানে গেম হয়। তো গেম হতে গেলে প্রথমটাকে, যেমন নরমালি অন্য গেমে
পয়েন্ট হিসাবে কাউন্ট হয়, বাট এখানে দেখায় অ্যাডভান্টেজ তারপরে গেম। এই অ্যাডভান্টেজ আর গেম এটা হচ্ছে 40-এর পরে 2 ধাপ। ব্যাডমিন্টনে কি হয়, 20 পয়েন্ট যদি হয় তখন এটা ডিউস হয়, যেহেতু 21 পয়েন্টে গেম, 2 পয়েন্টের ব্যবধানে গেম জয় পরাজয় নির্ধারণ হয়। এক্ষেত্রে হতে পারে 22-20, এখানে 2 পয়েন্টের ব্যবধান, অথবা হতে হচ্ছে এভাবে ডিউস হতে হতে কত দূর যাবে, সর্বোচ্চ 30 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে ব্যাডমিন্টন। 30 পয়েন্ট ধরেন 29 হয়েছে, তখন আর ডিউস হবে না, তখন কি হবে, যেই প্লেয়ার আগে 30 পয়েন্ট অর্জন করবে, 30 পয়েন্টে পৌঁছাবে, সেই ম্যাচ উইনার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা শুধু ব্যাডমিন্টনের ক্ষেত্রে। আমরা যদি টেবিল টেনিসের কথা বলি, 11 পয়েন্টে গেম হয়, আমরা দেখেছি প্রথম ক সেটের যে কোশ্চেন ছিল বিভাগে 11 পয়েন্টে গেম হয়, তাহলে টেবিল টেনিসের ডিউসটা কখন হবে, একটু রেসপন্স করেন কেউ, টেবিল টেনিসের ডিউস কিভাবে হবে? স্যার যদি দুইটা দলেরই পয়েন্ট 10 হয় তাহলে স্যার ডিউস হবে। এক্স্যাক্টলি, 10-10 হইলে তারপর স্যার এইভাবে 2 ব্যবধান হওয়া আগ পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ ঠিক বলেছেন। তখন হতে হবে কারোর 10, কারোর 12 এরকম, অথবা কারোর 11, কারোর 13 এভাবে। ভলিবলের ক্ষেত্রেও সেম রুলস, ডিউসের 25 পয়েন্টে গেম হয়, ধরেন দুই দলের পয়েন্ট 24-24, তখনই ডিউস সংগঠিত হয়েছে। এখন এই ডিউস ভাঙতে হলে 2 পয়েন্টের ব্যবধান থাকতে হবে, হয় 24-26 হতে হবে, নাইলে 25-27, নাইলে 26-28, এরকম 2টা পয়েন্টের ব্যবধান থাকতে হবে। তাহলে ডিউসের বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আমি এখানে 2টা গেমের উদাহরণ দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আরো যেটা বললাম, টেবিল টেনিসে ডিউস হয়, তারপরে ভলিবলে ডিউস হয়। গ বিভাগে 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এখানে 5টা কোশ্চেন দিয়েছিলাম, ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন দিয়েছি। আপনারা ভলিবলের রোটেশন পদ্ধতি কিভাবে হয় এটা আলোচনা করতে বলা হয়েছিল। তো আপনারা এখানে আমি 2টা ফিগার আপনাদের শীটে দিয়েছিলাম, ওই 2টা ফিগারই এখানে দিয়েছি সলভে। দেখেন, আপনারা যদি এই বাম পাশের ফিগারটা দেখেন, এটা হচ্ছে ভলিবলের রোটেশনে দাঁড়ানোর পদ্ধতি। প্রথম একটা সাইডে প্লেয়ার থাকে কয়জন, 6 জন প্লেয়ার থাকে, তাই না? একটা সাইডে 6 জন প্লেয়ার থাকে। সো 6 জন প্লেয়ারের 6টা পজিশন রয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার পজিশন। দেখেন এখানে মাঝখান দিয়ে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু ওই যে এই দাগের এই পাশে হচ্ছে 6 মিটার আর ওই পাশে হচ্ছে 3 মিটার। এখন খেয়াল করেন, 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন, 3 এর বাম পাশে 4, 4 এর নিচে হচ্ছে 5, 5 এর রাইটে হচ্ছে 6। এখন দেখেন এটা উল্টা আছে কিনা দেখেন, নিচের কর্নারে বটম রাইট কর্নারে হচ্ছে 1, তার উপরে 2, তার লেফট 3, তার লেফট 4, তার নিচে হচ্ছে 5, তার রাইটে 6। এটা উল্টা, দেখেন ঘড়ির কাঁটা যেভাবে থাকে ঠিক তার উল্টা ভাবে আছে এটা, তাই না? তো এটাকে বলা হয় এন্টি ক্লকওয়াইজ। এটাকে কি বলা হয়? এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীত, ঠিক ঘড়ির কাঁটা যেভাবে আছে তার বিপরীত সাইড। সো এই যে এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে রোটেশনে দাঁড়ানোর সিস্টেম। খেলা শুরু হচ্ছে, আপনার টিমের প্লেয়াররা এরকম পজিশনে দাঁড়িয়ে যাবে। এরপরে রোটেশনটা ঘুরবে কিভাবে? রোটেশনটা ঘুরবে হচ্ছে এই যে তীর দেখতে পাচ্ছেন, ইয়েলো, এই যে এটা ব্লু, নেভি ব্লু তীর, এই তীরটা যেদিকে যাচ্ছে দেখেন ঘড়ির কাঁটার বরাবর ঘুরছে।
একটা রোটেশন সম্পন্ন হলে কি হবে, একটা রোটেশন সম্পন্ন হলে এই যে 1 নাম্বার প্লেয়ার এ যাবে 6 নাম্বারের জায়গাতে, 6 নাম্বার প্লেয়ার কই যাবে 5 নাম্বারের জায়গাতে, 5 নাম্বার প্লেয়ার কই যাবে 4 নাম্বারের জায়গাতে। বুঝতে পেরেছেন? 4 নাম্বার প্লেয়ার কই যাবে 3 নাম্বারের জায়গাতে, 3 নাম্বার যাবে 2 নাম্বারের জায়গাতে। একটা রোটেশন যখন হয় 2 নাম্বার আসবে কোথায় 1 নাম্বারের জায়গাতে। তাহলে রোটেশনটা কি বুঝতে পেরেছেন? এখন কোশ্চেন হচ্ছে, জি স্যার বুঝতে পেরেছি। এখন কোশ্চেন হচ্ছে রোটেশনটা আসলে হয় কখন। প্রথমে না হয় বুঝলাম যে প্লেয়াররা 1 2 3 4 5 6 এই 6টা পজিশনে দাঁড়িয়ে যায়, সামনের ভাগে 3 জন, পেছনের ভাগে 3 জন, এটা না হয় বুঝলাম। কিন্তু রোটেশনটা কখন হবে? রোটেশন হবে তখনই, ধরেন খেলা শুরু হচ্ছে, আপনার টিমের পজিশন এটা, আপনারা সার্ভিস করছেন, সার্ভিস কে করবে? সার্ভিস করবে 1 নাম্বার জোনে যে প্লেয়ারটা থাকবে সে সার্ভিস করবে। এইগুলা কিন্তু জোন, 1 নাম্বার জোন, 2 নাম্বার জোন, 3 নাম্বার জোন, 4 5 6 নাম্বার জোন। হ্যাঁ, 1 নাম্বার জোনে যে প্লেয়ারটা থাকবে সেই সার্ভিস করবে। এখন আপনারা পয়েন্ট পেয়েছেন, আপনাদের কোনো রোটেশন চেঞ্জ করার প্রয়োজন হবে না, মানে রোটেশন হবে না। আপনারা পয়েন্ট পাচ্ছেন, ধরেন 5-0 এরকম হয়ে গিয়েছে, আপনারা এই সার্ভিস করেছেন। 1 নাম্বার জোনে যে প্লেয়ার আছেন, ধরেন ফারিদুল ইসলাম 1 নাম্বার জোনে আছেন, উনি সার্ভিস করছেন। অনেকে আছে না ভালো সার্ভিস করে, পয়েন্ট পাচ্ছে তো পাচ্ছেই, 5 পর্যন্ত পয়েন্ট উঠে গিয়েছে, কোনো অপোনেন্ট কোনো পয়েন্টই পায় না। এখন কি হবে, এই পজিশনেই থাকবে। এখন ধরেন অপোনেন্ট পয়েন্ট পেয়েছে, অপোনেন্ট যখন পয়েন্ট পাবে, অপোনেন্ট টিমেরও তো এরকম পজিশন ছিল 1 2 3 4 5 6, তারা একটা রোটেশন ঘুরবে। তাদের যে 1 নম্বরে ছিল সে 6 নম্বরে আসবে, তাদের যে 6 নম্বরে ছিল সে 5 নম্বরে আসবে, 5 নম্বরের প্লেয়ার 4 নাম্বার, 4 নম্বরের প্লেয়ার 3 নাম্বার, 3 নাম্বার প্লেয়ার 2 নাম্বার এবং 2 নাম্বার প্লেয়ার 1 নম্বরে আসবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু তাদের রোটেশন। অর্থাৎ আপনারা যদি পয়েন্ট হারান, তাদের অপোনেন্ট টিম রোটেট করবে, একবার রোটেশন ঘুরবে। এবার অপোনেন্ট টিম সার্ভিস করছে, আপনারা পয়েন্ট পেয়েছেন, আপনারা যদি তাদের সার্ভিসে, আপনাদের সার্ভিসে যদি অপোনেন্ট টিম পয়েন্ট পায়, তাইলে তারা এক রোটেশন ঘুরবে। অপোনেন্ট টিমের সার্ভিসে যদি আপনারা পয়েন্ট পান, আপনারা এক রোটেশন ঘুরবেন। ধরেন অপোনেন্ট টিম সার্ভিস করেছে, আপনারা পয়েন্ট পেয়েছেন, তাহলে আপনারা পয়েন্ট পেলে কি হবে, এই 2 নম্বরের প্লেয়ার 1 নম্বরে আসবে, 1 নম্বরের প্লেয়ার 2 নম্বরে যাবে, এই 1 নম্বরের প্লেয়ার 6 নম্বরে যাবে, 6 নম্বরের প্লেয়ার 5, 5 এর প্লেয়ার 4, 4 এর প্লেয়ার 3, এরপরে 3 এর প্লেয়ার 2, 2 এর প্লেয়ার 1, এরকম ভাবে ঘুরবে। এই যে ঘুরছে, দেখ খেয়াল করেন, এটা ঘড়ির কাঁটার কি, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকেই ঘুরছে, তাই না? রোটেশনে ঘোরাটা হচ্ছে ক্লকওয়াইজ, এটাই আমি এখানে দিয়েছি, এটাই লিখে দিয়েছি। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। 6 জন খেলোয়াড়ের ক্রমিক নাম্বার যদি থাকে 1 থেকে 6 নাম্বার হয়, তাহলে সামনের জনে 3 জন এবং পেছনের জনে 3 জন দাঁড়াবে। সামনের জনে 3 জনের অবস্থান হবে ডান দিক থেকে 2 নাম্বার, মধ্যখানে 3, বাম দিকে 4। এই যে দেখেন, ডান দিক থেকে 2 নাম্বার, ডান দিক থেকে উপরে 2 নাম্বার, মাঝখানে 3, তার বামে 4। এটা রোটেশনে দাঁড়ানোর সিস্টেম। সামনের জন্য 3 জনের অবস্থান হবে গেল, পেছনের জন্য 5 নাম্বার সর্ববামে, 5 নাম্বার দেখেন সর্ববামে 5 নাম্বার আছে, তারপরে মাঝখানে কে 6 নাম্বার, সর্বডানে 1 নাম্বার খেলোয়াড় দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে খেলোয়াড় দাঁড়ানোর পজিশন, এটা খেলোয়াড় দাঁড়ানোর পজিশন। এরপরে কি, বিপক্ষ দলের সার্ভিস হারালে এই দল সার্ভিস করবে। বিপক্ষ দল যখন সার্ভিস হারায়, সার্ভিস কখন হারায়, যখন আপনারা পয়েন্ট পাবেন তখন অপোনেন্ট টিম সার্ভিস হারাবে, এই দল সার্ভিস করবে, তখন রোটেশন করতে হবে। অর্থাৎ আপনারা যখন অপোনেন্টের সার্ভিসে পয়েন্ট পাবেন তখন একটা রোটেশন ঘুরবেন, নিয়ম অনুযায়ী
1 নম্বর খেলোয়াড় পেছনের জন্য 6 নম্বর খেলোয়াড়ের জায়গা যাবে, যেটা বললাম। 1 নম্বর খেলোয়াড় কই যাবে? 6 নম্বরের জায়গায়, তীর যেদিকে আছে। 6 নম্বর খেলোয়াড় যাবে 5, 5 যাবে 4, 4 যাবে 3, 3 যাবে 2, 2 যাবে 1 এর জায়গায়। এভাবে এটাই হচ্ছে রোটেশন। সর্বদা 1 নাম্বার জোনে যে খেলোয়াড় আসবে সেই সার্ভিস করবে, অর্থাৎ সার্ভিস 1 নাম্বার জোনে প্লেয়ার 6টা জোন, 6টা জোনে 6 জন খেলোয়াড় থাকবে। 1 নাম্বার জোনে যেই থাকবে সেই সার্ভিস করবে, অর্থাৎ যেই 1 নাম্বার জোনে আসবে সেই সার্ভিস করবে। রোটেশন হবে ক্লকওয়াইজ অনুযায়ী এবং সাজানো হবে এন্টি ক্লক। সাজানোটা এখানে 1 2 3 দিয়ে মার্ক করা আছে, আর রোটেশনটা মার্ক করা আছে তীর দিয়ে, তীর চিহ্ন দিয়ে রোটেশনটা ঘোড়ার মার্ক করা আছে। তাহলে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। ভলিবল খেলায় সার্ভিস ফল্টের কারণগুলো লিখুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। সার্ভিস ফল্ট, তারপরে রোটেশন, সার্ভিস ফল্ট, লেবারু আর রোটেশন পদ্ধতি। তাহলে সার্ভিস ফল্টের কারণগুলো আমরা একটু দেখে নিই। সার্ভিস লাইন ভঙ্গ করা। কিভাবে? সার্ভিস করার সময় খেলোয়াড় যদি সার্ভিস লাইনের বাইরে চলে যায় বা লাইন স্পর্শ করে তাহলে তার ফল্ট হয়। ধরেন পেছনের যে ইন লাইন আছে এই লাইনটাও যদি স্পর্শ করে সেটাও সার্ভিস ফল্ট। সার্ভিস লাইন থাকে 15-20 সেন্টিমিটার দূরে, 15 সেন্টিমিটারের যে লাইন থাকে, অর্থাৎ মাঠের যে চওড়া, এই চওড়ার 9 মিটার তো চওড়া থাকে প্রস্থ, এই প্রস্থের বাইরে যে আপনি সার্ভিস করতে পারবেন না, বাট পেছনে যে সার্ভিস করতে পারবেন। অনেক সময় কোনাকুনি সার্ভিস করার জন্য সাইড লাইনের বাইরে চলে যায়, সাইড লাইনের বাইরে যে সার্ভিস করা যাবে না, তখন এটা সার্ভিস ফল্ট। ধরেন সার্ভিস করেছেন, লাইনে পা পড়েছে পেছনের লাইনে, তখন এটা সার্ভিস ফল্ট। ভুলভাবে বল ছুড়লেও সার্ভিস ফল্ট। বলটাকে টচ করে সার্ভিস করতে হয়, ছেড়ে দিতে হয়। যদি ছেড়ে না দিয়ে বল সার্ভিস করেন তাহলে সার্ভিস ফল্ট হয়। বল যদি নেট না পার হয়, সার্ভিস করেছেন বাট নেট পার হয় না, তখন কি হবে? সার্ভিস ফল্ট। বল সার্ভিস করেছেন, অপোনেন্ট কোর্টের বাইরে গিয়ে বল পড়েছে, এটা সার্ভিস ফল্ট। তারপরে রেফারি হুইসেল দিয়েছে, সময় হচ্ছে 8 সেকেন্ড, 8 সেকেন্ডের মধ্যে আপনাকে সার্ভিস করতে হবে। যদি সার্ভিস না করেন 8 সেকেন্ডের মধ্যে, তখন এটা সার্ভিস ফল্ট হিসেবে কাউন্ট হয়। অবৈধ অবস্থান, সার্ভিস করার সময় যদি আপনার প্লেয়াররা ওই যে যার যে জোন আছে 1 নাম্বার 2 নাম্বার এভাবে 6 নাম্বার জোনে যার যেখানে থাকার কথা ছিল রোটেশন অনুযায়ী, সে যদি সেই জায়গাতে না থাকে তাহলেও সার্ভিস ফল্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে সার্ভিস ফল্ট হলে হয়টা কি? আসলে সার্ভিস ফল্ট হলে অটোমেটিক অপোনেন্ট টিম একটা পয়েন্ট পায় এবং তারা সার্ভিস করে। তাহলে সার্ভিস ফল্টের কারণগুলো বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। বাস্কেটবল খেলার সেকেন্ড রুলস গুলা কি লিখুন। বাস্কেটবল খেলার অনেকগুলা সেকেন্ড রুলস আছে। 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 24 সেকেন্ড, আর একটা আছে 14 সেকেন্ড, 14 সেকেন্ড। এখন 3 সেকেন্ড রুলসটা কি? ধরেন আপনার টিম অ্যাটাক করছে, অপোনেন্ট কোর্টের একটা রেস্ট্রিক্টেড এরিয়া থাকে 4 কোণা। যারা প্র্যাকটিক্যাল ক্লাস করেছে, নাইম সর্দার ছিল, তারপরে ওই দিন প্র্যাকটিক্যাল ক্লাসে আপনারা ফারিদুল ইসলাম আর নাইম সর্দার ছিলেন, তাই না? হ্যালো, জি স্যার। হ্যাঁ। তো এই রেস্ট্রিক্টেড এরিয়া থাকে, এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে অ্যাটাকিং টিমের প্লেয়ার, ধরেন আপনার টিমই অ্যাটাক করছে, আপনারা বল নিয়ে অ্যাটাক করতে যাচ্ছেন, আপনার টিমের প্লেয়ার 3 সেকেন্ড ওই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে। সো এই 3 সেকেন্ডের বেশি সময় যদি ওখানে থাকে তাহলে 3 সেকেন্ড হয়, অর্থাৎ এটা একটা রুলস ভায়োলেট, অপোনেন্ট টিম বল পেয়ে খেলা শুরু করে। 5 সেকেন্ড রুলস কিভাবে?
5 সেকেন্ডের মধ্যে আপনি বল 5 সেকেন্ড ধরে রাখতে পারবেন, এর মধ্যে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 5 সেকেন্ডের বেশি সময় গোল করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। বল ধরেছেন, ধরে রাখতে পারবেন 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে আপনাকে কি করতে হবে? 5 সেকেন্ডের বেশি যদি ধরে রাখেন, এটা একটা ভায়োলেশন হবে, অপোনেন্ট টিম বল পেয়ে যাবে। 8 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ড রুলসটা কেমন? আপনারা অ্যাটাক শুরু করেছেন, নিজের কোর্ট ত্যাগ করতে হবে বল নিয়ে 8 সেকেন্ডের মধ্যে, অপোনেন্ট কোর্টে যেতে হবে, অর্থাৎ হাফ কোর্টের ওই পাশে চলে যেতে হবে 8 সেকেন্ডের মধ্যে। আমরা জানি বাস্কেটবল খেলাটা 24 সেকেন্ডের, অর্থাৎ 24 সেকেন্ডের মধ্যে আপনাকে একটা অ্যাটাক সম্পন্ন করতে হবে। সো আপনার 8 সেকেন্ড টাইম হচ্ছে নিজের কোর্ট থেকে অপোনেন্ট কোর্টে প্রবেশ করার জন্য আপনাকে 8 সেকেন্ড টাইম বাউন্ড থাকে। 24 সেকেন্ড রুলসটা কি? 24 সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যাটাক শেষ করতে হবে। এরপরে অপোনেন্ট টিম বল পেলে তো পেলই, অপোনেন্ট টিমের ধরেন 24 সেকেন্ড পার হয়ে গিয়েছে, আপনারা বল পেয়েছেন, এটা একটা ভায়োলেশন, রেফারি হুইসেল দিবে, অপোনেন্ট টিমকে বল দিয়ে দিবে, অর্থাৎ আপনাকে ওই রিং বা বোর্ডে 24 সেকেন্ডের মধ্যে হিট করার ট্রাই করতে হবে, স্কোর করার ট্রাই করতে হবে। এরপরে যদি আবার আপনারা বল পান, ওই রিং বা বোর্ডে লাগার পরে আবার যদি বল পান, তখন আপনারা 14 সেকেন্ড সময় পাবেন, ওইটাকেও আর একটা সেকেন্ড রুলস হিসেবে কাউন্ট। সব বাট এটা আমি আপনাদের ক্লাস থেকে আজকেও বলছি। 14 সেকেন্ড, ধরেন আপনি অ্যাটাক করছেন, আপনার টাইম 24 সেকেন্ড, 24 সেকেন্ডের মধ্যে আপনার একটা অ্যাটাক সম্পন্ন করতে হবে, স্কোর করার চেষ্টা করতে হবে। অপোনেন্ট টিমের হাতে বল লেগে আবার পাবেন না, তখন পাবেন 14 সেকেন্ড। আপনাদের কাছ থেকে অপোনেন্ট টিম বল পেয়েছে, তাদের সময় কত? 24 সেকেন্ড, তারা চেষ্টা করবে 24 সেকেন্ডের মধ্যে অ্যাটাক শেষ করতে। তাহলে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 24 সেকেন্ড। 3 সেকেন্ড রুলস, রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে অ্যাটাকিং টিমের প্লেয়ার 3 সেকেন্ডের বেশি থাকতে পারবে না। এখানে এই জন্য বলেছে যে দলের খেলোয়াড় বল নিয়ন্ত্রণ করছে সেই দলের কোন খেলোয়াড় সংরক্ষিত এলাকায় বল ছাড়া 3 সেকেন্ড স্ট্রাগল হচ্ছে, বল নিয়ে আপনি ড্রিবল করছেন, মুভ করছেন, পারবেন, বাট বল ছাড়া কেউ কোনো প্লেয়ার ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে না 3 সেকেন্ডের বেশি। 5 সেকেন্ড রুলসটা কি? আপনার হাতে বলে আপনাকে 5 সেকেন্ডের মধ্যে হয় পাস দিতে হবে অথবা ড্রিবল করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বল ধরা অবস্থায় 5 সেকেন্ডের বেশি থাকা যাবে না। 8 সেকেন্ডের মধ্যে নিজের কোর্ট ত্যাগ করে অপোনেন্ট কোর্টে বল নিয়ে প্রবেশ করতে হবে। ধরেন আপনারা টিমে খেলছেন 5 জন খেলোয়াড়, এখন বল নিয়ে ওই কোর্টে চলে গিয়েছে, হবে, কোনো সমস্যা নেই, সবাইকে যে যেতে হবে এমন না, বাট রুলস হচ্ছে বল নিয়ে যেতে হবে। 24 সেকেন্ডের মধ্যে অ্যাটাক শেষ করতে জিমন্যাস্টিক্সের এই রুলসটা, এটার স্যার এরিয়াটা একটু কষ্ট করে দেখানো যাবে? স্যার থ্যাংক ইউ স্যার। এই যে দেখেন বাস্কেটবল কোর্ট দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। স্যার একটু কষ্ট করে জুম করে দেন। এখানে এটা একটা বাস্কেটবল কোর্ট। এখন এই দেখেন সেন্টার লাইন আছে, সেন্টারে একটা সার্কেলও দেওয়া আছে। 8 সেকেন্ডের মধ্যে সেন্টার লাইনটা আমি ঠিক দিয়ে দিয়েছি। চার কোণা যে বক্স দেখতে পাচ্ছেন ব্লু কালার করা, জি এটা স্যার। হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। আপনার টিমের আপনারা চেষ্টা এই কোর্টে বাস্কেট করার চেষ্টা করছেন, কিন্তু আপনার কাছে বল আর আপনার আরেকজন সতীর্থ খেলোয়াড়, আপনার একজন টিমমেট এই বক্সের মধ্যে 3 সেকেন্ড ধরে দাঁড়ায় আছে, তাহলে 3 সেকেন্ডের বেশি যদি সেই কোর্টে এই এরিয়াতে থাকে তাহলে কি হবে? ভায়োলেশন হবে,
অপোনেন্ট টিম বল পাবে। স্যার এটা বল হাতে থাকুক বা না থাকুক 3 সেকেন্ড। বল যদি আপনি আগে থেকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে 3 সেকেন্ডের বেশি, তখন এটা রেফারি হুইসেল দিয়ে দিবে যে 3 সেকেন্ডের জি স্যার বুঝতে পেরেছি। আপনারা অনেকে ওই জিটাতে জিমন্যাস্টিক্সের ইভেন্টটার প্রকার এই দুটা গুলিয়ে ফেলছেন, এটা একটু খেয়াল রাখেন। পুরুষদের ইভেন্ট আছে কয়টা? 6টা। ফ্লোর এক্সারসাইজ, ওমেল হর্স, প্যারালাল বার, এই 6টা ইভেন্ট হচ্ছে পুরুষদের ইভেন্ট। এটা 5টা। আর একটা হচ্ছে হরাইজন্টাল বার যেটাকে বলা হয় নারীদের। আমরা এর আগে মনে আছে আপনাদের ক্লাসে ভিডিও দেখিয়েছিলাম কোনটাকে কোন ইভেন্ট বলে। নারীদের ইভেন্ট, যদি কারোর এরপরে ইভেন্ট বুঝতে অসুবিধা হয় আপনারা ইউটিউবে জাস্ট একটা ভিডিও সার্চ দিবেন, এই নামে দেখবেন আসবে। নারীদের ইভেন্ট হচ্ছে 4টা, প্রধান ইভেন্ট 4টা। ভোল্ট, আনইভেন বার, ছেলেদের ক্ষেত্রে কি প্যারালাল বার থাকে, এদের ক্ষেত্রে থাকে আনইভেন প্যারালাল বার এক্সারসাইজ। ফ্লোর এক্সারসাইজ ছাড়াও আরো কিছু কি থাকে, জিমন্যাস্টিক্স এর ইভেন্ট থাকে, রিদমিক জিমন্যাস্টিক্স, ট্রেম্পোলিন জিমন্যাস্টিক্স থাকে, অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্স থাকে। ঠিক আছে, এরকম ইভেন্ট গুলো আপনারা যদি নিচের 3টা পয়েন্ট রিদমিক, ট্রেম্পোলিন, অ্যাক্রোবেটিক নাও দেন, তাও নারীদের আর পুরুষদের যে 10টা ইভেন্ট আছে, পুরুষদের 6টা এবং নারীদের কয়টা? 4টা। এই 10টা ইভেন্টের নাম যেন মিস করবেন না। পুরুষদের জন্য কি? ফ্লোর এক্সারসাইজ, ওমেল হর্স, রিং বা রোমান রিং, ভোল্ট, প্যারালাল বার, হরিজন্টাল বার। নারীদের 4টা প্রধান ইভেন্ট: ভোল্ট, আনইভেন বার, ব্যালেন্স বিম, ফ্লোর এক্সারসাইজ, এই 4টা। ঠিক আছে, এখানে কিছু কমন আছে, 4টার মধ্যে কিছু কমন আছে, কমন গুলা রেখে আর বাকিটা আপনারা এটা মডিফাই করে দিবেন। কাবাডি খেলায় কত ধরনের কৌশল রয়েছে সেগুলো কি? মেইনলি কাবাডি খেলায় 2 ধরনের কৌশল ইউজ করা হয়, একটা হচ্ছে ডিফেন্সিভ, একটা হচ্ছে অ্যাটাকিং। ঠিক আছে, একটা রক্ষণাত্মক আর একটা হচ্ছে আক্রমণাত্মক। রক্ষণাত্মকটা কি? কিভাবে কোমর ধরা, হাতের কবজি ধরা, চেইন দিয়ে ধরা, চেইন অর্থাৎ একজন প্লেয়ার আর একজন প্লেয়ারের হাত ধরে চেন তৈরি করা, এই চেনের মাধ্যমে অপোনেন্টকে চেন দিয়ে ধরা মনে হয় কাবাডির মধ্যে সবচাইতে রক্ষণাত্মক, মানে এটা বেশি কাজ করে। সবচেয়ে ইফেক্টিভ টেকনিক। কারণ শুধু যদি একজন প্লেয়ার ধরে তাহলে কিন্তু একটা প্লেয়ারকে ধরা সম্ভব হয় না, কিন্তু যখন চেন দিয়ে ধরে তখন চেনের মাধ্যমে এই যে অ্যাটাকারকে বা রেইডারকে ধরে, তখন ধরে ফেলে, তখন এটা ওই অ্যাটাকারকে ধরতে সুবিধা হয়। বাট আপনি একজন স্যার চেন দিয়ে ধরাটা কি স্যার? স্যার এই যে যেমন দুজন করে যে হাতে ধরে এই ব্যাপারটা নাকি? দেখবেন কি তারা কি করে, একজন প্লেয়ার আর একজন প্লেয়ারের হাত ধরে জি ঘুরতে স্যার। থাকে, ঘুরতে মানে যেদিকে ওই রেইডার গাইতে থাকে তার অপোজিট সাইডে দেখবেন ঘুরতে থাকে, সাথে সাথে সবাই অ্যাটাকারকে, বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আর নরমালি ধরেন আপনি একজন প্লেয়ার একজনের হাঁটু ধরেছেন, আপনি ধরে রাখতে পারবেন না,
আপনি পা ধরেছেন, কবজি ধরেছেন, ধরে রাখতে পারবেন না সাপোর্ট না পেলে। এই জন্য চেন দিয়ে ধরা মানে ওটা শুধু নিজেরা একজন চেন দিয়ে কোনো রকম আটকায় দেয়, বাকিরা সাথে সাথে ধরে ফেলে। এই ক্ষেত্রে কেউ দেখবেন পা ধরছে, কেউ কবজি ধরছে, কেউ ঘিরে ঠেলে এই নিজের কোটের মধ্যে নিয়ে আসছে, এরকম করে। এটা হচ্ছে ইফেক্টিভ টেকনিক। তো আমরা রক্ষণাত্মক গুলা দেখলাম, একটু অ্যাটাকিংটা দেখি। আক্রমণাত্মক কৌশল, পা দিয়ে ছোঁয়া, অর্থাৎ আপনি যদি হাত দিয়ে ছুঁইতে যান তাহলে দেখা যায় অনেক সময় কবজি ধরে ফেলে বা হাতের চেয়ে পা বেশি দূরে যায়। পায়ের চেয়ে কিন্তু হাত বেশি দূরে যায় না, হাত সামনে যতটুকু যায়, বাট পা উঁচু করলে অনেক দূর ডিস্টেন্স কভার করে। হাত দিয়ে ছুঁইতে পারে, খেয়াল করবেন অনেক প্লেয়াররা করে, হাতটা এমন জায়গাতে রাখলেন, ওই প্লেয়ার যখনই আপনার কবজি ধরতে গিয়েছে তখনই হাতটা সরিয়ে নিয়ে আবার টাচ করা। এরকম ধোকা দিয়ে বিভিন্ন ভাবে, বিভিন্ন ইস্যুতে ধোকা দেওয়া যায় বিভিন্ন ভাবে, হাত দিয়ে হোক বা তাদেরকে স্কোপ দিয়ে হোক, বিভিন্ন ভাবে অপ্রত্যাশিত ভাবে আপনি তাকে ধোকা দিয়ে তখন এই তাকে গুলাম দিয়ে যারা ধোকা দিয়ে ছোঁয়ার চেষ্টা করে, তখন কৌশল খুবই ফলপ্রসূ। এই কৌশল খুবই ফলপ্রসূ, বেশিরভাগ রেডার এই কৌশল প্রয়োগ করে ছোঁয়ার চেষ্টা করে। অর্থাৎ অনেক সময় কি করে, ডানে আক্রমণ ওখান থেকে যেতে যেতে হঠাৎ করে বামে, অর্থাৎ কি ধোকা দেওয়া, অপোনেন্টকে, ডিফেন্ডারকে ধোকা দেওয়া। হঠাৎ আছে, সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের যদি এই বিষয়ের কোনো কোশ্চেন থাকে, রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস পার্ট 2, এটার যদি কোনো কোশ্চেন থাকে, আর কোনো কোশ্চেন আছে? জুয়েল রয়, এমডি কাউসার। তেমন প্রশ্ন নাই স্যার, বুঝতে পারছি বিষয়গুলো। সবাই আক্তার, নাজমুল হোসাইন, হোসেন, দুটো আইডি, নাইম সর্দার, রুমি রায়। কারো কোনো কোশ্চেন আছে রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস নিয়ে? আপনাদের কাছে রুটিন আছে, ক্লাস রুটিন? জি স্যার আছে। সলভ ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলোর রুটিন কি আছে? আপনারা রুটিন আপনারা গ্রুপে দেওয়া আছে, আপনাদের গ্রুপে তো রুটিন জি স্যার। অনুযায়ী ক্লাস হবে। আপনারা সবাই রেডি থাকবেন। এই ক্লাসগুলো যারা অনেক সময় অনেকে পরীক্ষা হয়তো দেননি, বাট খাতা পরে জমা দিবেন এরকমটা চিন্তা ভাবনা করে আছেন, আপনারা কিন্তু করতে পারেন। এই ক্লাসগুলো করলেও আপনাদের পরীক্ষারও প্রিপারেশন হয়ে যাবে। যারা আগে ক্লাস মিস করেছেন অনেকে আছেন, তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসগুলো হচ্ছে জাস্ট পরীক্ষার চেষ্টা করবেন সর্বোচ্চ। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার জি, আমাদের তো বলছিল যে রমজানে পরীক্ষা হবে, রমজানে হলো তো 18 তারিখে হবে না স্যার। আমার মানে প্রত্যাশা যেটা ছিল আমরা যাতে 19তম নিবন্ধনটা দিতে পারি। স্যার পরীক্ষা হবে কবে, বা আমরা আদৌ দিতে পারবো কিনা, নাকি ঝুলে থাকবো 20তমর জন্য, এই ব্যাপারগুলো স্যার নিয়ে খুব সংশয় আছে। পরীক্ষাটা দ্রুতই হওয়া উচিত।